সময়ের অভাবে লম্বা ছুটি নেওয়া কিন্তু সবসময় সম্ভব হয় না, আর মনটা কিন্তু সবসময় ঘোরার জন্য ব্যাকুল হয়ে থাকে। কলকাতার আশেপাশে এমন অনেক সুন্দর জায়গা আছে যেখানে খুব সহজেই একদিনে ঘুরে আসতে পারেন। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ধারে নিরিবিলি পরিবেশ, রয়েছে ঐতিহাসিক স্থাপনা। তো এই সবই কিন্তু আপনারা সকালে গিয়ে আবার রাতে ফিরে আসতে পারেন। তো এই ভিডিওতে থাকছে কলকাতার আশেপাশে সেরা 6টি একদিনের ভ্রমণের ঠিকানা, যেখানে আপনি আপনার পরিবার বা বন্ধুবান্ধবের সাথে একদিনে ঘুরে চলে আসতে পারেন। আপনারা যদি পাহাড়, জঙ্গল, ঝর্ণা ভালোবাসেন আর এইগুলো দেখে দিনে দিনে কলকাতায় ফিরতে চান, তাহলে আপনারা কিন্তু ধানবাদ ঘুরে আসতে পারেন। ধানবাদ ঝাড়খণ্ড রাজ্যের একটি বিখ্যাত শহর, যাকে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। এটি কয়লার শহর হলেও ধানবাদের আশেপাশে রয়েছে অপূর্ব পাহাড়, জঙ্গল আর জলপ্রপাত। যারা দিনে দিনে ধানবাদ ঘুরে আবার কলকাতায় ফিরতে চাইছেন, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ধানবাদ পৌঁছানো যায় ততই ভালো। সকালের দিকে রাঁচি শতাব্দী এক্সপ্রেস 6:05 ছাড়ে, যেটা ধানবাদে সকাল 9:23 পৌঁছায়। আর তারপরেই আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা 6:15 ছাড়ে, কিন্তু ধানবাদে 11:18 নামাবে আপনাকে। হাওড়া গায়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:50, মাত্র 2 ঘন্টা 53 মিনিট সময় নেই ট্রেনটা ধানবাদ পৌঁছাতে, মানে সকাল 9:43 নামিয়ে দেবে। চেষ্টা করবেন একটু সকাল সকাল ধানবাদ পৌঁছানোর। এবার ধানবাদ থেকে একটা গাড়ি রিজার্ভ করে দিন সারাদিনের সাইট সিন করার জন্য। একটা ছোট গাড়ির মোটামুটি 3 থেকে 3,500 টাকা ভাড়া পড়ে এই সারাদিনের সাইট সিন করার জন্য। প্রথমেই যাব আমরা ভাটিন্ডা ওয়াটারফল, যেটা ধানবাদ স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা এই গাড়িতে সময় নিতে পারে 50 মিনিটের কাছাকাছি। ভাতিন্ডা জলপ্রপাত দেখার শেষে আমরা বেরিয়ে পড়লাম রামরাজ মন্দিরের উদ্দেশ্যে। এটা মন্দিরের গেট। এই রামরাজ মন্দির স্থানীয় লোকেরা রাম মন্দির নামেও চেনে। এই মন্দিরটি 100 বছরের পুরনো, কিন্তু 2019 সালে এই মন্দিরটি নতুন রূপে সাজানো হয়। এটা হচ্ছে রাম সীতার মন্দির। আমি আপনাদের মন্দিরটার ভিতরে একটু দেখিয়ে দিই। এবার আমরা বেরিয়ে পড়লাম তোপচাঁচি লেক। আর এই তোপচাঁচি লেক ধানবাদ স্টেশন থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত। এই তোপচাঁচি লেকে এসে বেশ ভালোই লাগছে, ঠান্ডা আছে, অতটা গরম লাগছে না, আর চারদিকে এত গাছগাছালি, আপনার মন ভালোই এমনিতেই হয়ে যাবে। আর এই উপরে এই পাশেই দেখতে পারবেন পাহাড়, আর উঁচু যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এই সামনে যে উঁচু যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। প্রকৃতিকে যারা ভালোবাসে আর ঘুরতে যারা ভালোবাসে, এই এত সুন্দর জায়গা, কি দারুণ একটা জায়গা, যাই বলুন। আপনারা যদি ধানবাদ ঘুরতে আসেন, এই জায়গাটা কোনোভাবে বাদ দেবেন না। কথা দিলাম ভালো আপনার লাগবেই। একদিনের সফরে ধানবাদ আসবেন নাকি ঘুরতে? টাকি কলকাতার কাছাকাছি এক অসাধারণ নদীঘেরা ছোট্ট সুন্দর শহর। ইছামতি নদীর পাড়ে অবস্থিত এই জায়গাটা একদিন ভ্রমণের জন্য ভীষণ জনপ্রিয়। ইছামতি নদীর পাড় ঘেয়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত, যা টাকিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নৌকা ভ্রমণ, শান্ত পরিবেশ আর মন ছুঁয়ে যাওয়া সূর্যাস্ত, সব মিলিয়ে টাকি মানেই এক পারফেক্ট ডে ট্রিপ। এবার বলি কিভাবে টাকি যাবেন। আপনারা কিন্তু শিয়ালদা থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে যেতে পারেন টাকি রোড স্টেশন। সেখান থেকে টোটো ভাড়া করে পৌঁছে যান টাকিতে। শিয়ালদা থেকে এই টাকির দূরত্ব মোটামুটি 73 কিলোমিটার, আর এই লোকাল ট্রেনে 2 ঘন্টার কাছাকাছি সময় নেবে। আর আপনারা যদি নিজের গাড়িতে যান, সেক্ষেত্রে কলকাতা থেকে বারাসাত হয়ে বসিরহাট হয়ে পৌঁছে যান টাকি, আর সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। এই আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামালো। এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই বাইরের দিকে আমরা বেরিয়ে যাব। এই স্টেশন থেকে বেরিয়ে আসলে
আপনারা এই পরপর এই টোটো পেয়ে যাবেন। এই দেখুন, এই টোটোতে আপনারা রিজার্ভ করে নিতে পারেন সাইট সিনের জন্য। এই স্টেশনের বাইরেই আমি একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে কি কি সাইট সিন দেখাবে তার একটা চার্ট বানিয়ে দিয়েছে। এদের ভাড়াটা কিন্তু ফিক্সড। একটা টোটো ভাড়া করে নিলাম। এদের যে দ্বিতীয় সাইট সিন প্যাকেজ আছে, মানে গোলপাতার বা মিনি সুন্দরবন যেটাকে বলে আর কি, ওই প্যাকেজটাই নিলাম। 500 টাকা ভাড়া পড়লো। আমরা এখন এই ইছামতি নদীকে ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে জেনারেল আর্মির শঙ্কর রায়ের বাড়ি। এই ডান দিকটা গেলেই দেখা যাবে মন্দির। এটা হলো সেই দুর্গা মন্দির যেখানে প্রতি বছরই দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই গোলপাতা যেতে গেলে একটা চেকপোস্ট পড়ে, মানে আমি এখন এই চেকপোস্টের এখানেই দাঁড়িয়ে আছি। এখান থেকে এই যে চেকপোস্টে আপনার আইডেন্টি প্রুফ দেখিয়ে তবেই ওই পারে যেতে পারবেন, কারণ এটা একটা বাংলাদেশের বর্ডার এলাকা, তো একটু সিকিউরিটি আছে। গোলপাতার জঙ্গল এই দিকটা, আর এখানে একটা এন্ট্রি ফি আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার এই মিনি সুন্দরবন ঢোকার। এখানে 10 টাকা করে নেবে। এই যে তিনজনের টিকিট কেটে নিয়েছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই গোলপাতা জঙ্গল যেতে গেলে এইরকম একটা ছোট্ট রাস্তা বানানো আছে। এই জঙ্গলের ভিতরে প্রচুর কিন্তু এই সুন্দরবন এলাকার গাছ আমরা দেখতে পাবো। এই দেখুন রাস্তাটা কি সুন্দর বানানো, আর রাস্তার পাশেই এই দেখুন সুন্দরবন এলাকার গাছ। কিছু কিছু গাছের গায়ে নাম লেখা আছে, যেমন ধরুন এটা হচ্ছে গেওয়া গাছ। এই দেখুন এখানে নাম দেয়া আছে গেওয়া গাছ। এই জঙ্গলের ভিতরটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে আমি সুন্দরবনে চলে এসেছি। মিনি সুন্দরবন নামটা কিন্তু সার্থক। চলুন, ইছামতি নদীর কাছাকাছি চলে এসেছি। এই তো দেখা যাচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর অপূর্ব সুন্দর রূপ। এই যে দেখুন ইছামতি নদীর ভিউ, আর নদীর ওপারে রয়েছে বাংলাদেশ। আমি জুম করি একটু। এই দেখুন ওই পারে বাংলাদেশ। আপনারা যদি একটা ঐতিহাসিক জায়গা সন্ধান করেন, সেক্ষেত্রে আপনারা ঘুরে আসতে পারেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যা ছিল নবাবের শহর, যেখানে আজও কয়েকশো বছরের পুরনো ইতিহাস জীবন্ত হয়ে আছে প্রতিটি স্থাপত্যের দেওয়ালে। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করে মুকসুদাবাদে। তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল। এবার বলি মুর্শিদাবাদ কিভাবে পৌঁছাবেন। আপনারা যদি মুর্শিদাবাদ দিনে দিনে ঘুরে আসতে চান, সেক্ষেত্রে সকাল 6:50 ছেড়ে যায় হাজারদুয়ারি এক্সপ্রেস। এই ট্রেনটা সকাল 10:10 আপনাকে নামিয়ে দেবে মুর্শিদাবাদ। সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে সাইট সিনগুলো করে দিতে পারেন। এছাড়া আপনারা যদি নিজেদের গাড়িতে যান, সেক্ষেত্রে কলকাতা, বহরমপুর হয়ে মুর্শিদাবাদ পৌঁছে যান, আর গাড়িতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। এই যে ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল লালগোলার দিকে। আমরা এখন এই যে সামনে যে ফুটব্রিজটা দেখা যাচ্ছে, ফুটব্রিজের উপর দিয়ে উঠে গিয়ে এই যে এটা বাঁ দিক দিয়ে আমরা যাব এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই টোটো অটো বুক করে নেব আজকের সাইট সিনের জন্য। একদিনে যে 10টি জায়গা আপনারা ঘুরে নিতে পারেন, তার নাম স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। 25 টাকা করে আপনাদের এই এখানে এন্ট্রি ফি। মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাজারদুয়ারি। এই রাজপ্রাসাদটি স্থাপন করেছিলেন নবাব হুমায়ুন শাহ। এটি তৈরি করতে প্রায় 4 বছর সময় লাগে, যা শুরু হয়েছিল 1829 সালে। কাঠগোলা বাড়িটির নাম নিয়ে দ্বিমত আছে। অনেকে বলে এটা কাঠ গোলাপের বাগান বাড়ি, আবার অনেকে বলে কাঠগোলা বাগান। এই জায়গাটা ঘুরতে মোটামুটি আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগতে পারে। এখন দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের সামনে। এই মসজিদটা মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন।
আপনারা যদি সুন্দরবনের ভাইব চান সেক্ষেত্রে একদিনে ঘুরে আসতে পারেন কৈখালী এবং নিমপিট। আর এই মাতলা নদীর মাতাল করা রূপ দেখুন। নিমপিট রামকৃষ্ণ মিশনের মেন মন্দির। আর শিয়ালদা থেকে আপনারা এই নামখানা লোকাল, এছাড়া কাকদ্বীপ লোকাল, তাছাড়া লক্ষ্মীকান্তপুর লোকালেও কিন্তু আপনারা জয়নগর যেতে পারেন। শিয়ালদা থেকে টোটাল 50 কিলোমিটার রাস্তা, আর এই লোকাল ট্রেনে সময় নেবে 1 ঘন্টা 15 মিনিট, আর ভাড়া পড়ে 15 টাকা। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব। সেখান থেকে প্রথমে যাব নিমপিট। এই যে এই দিকটা দিয়ে আমি স্টেশন থেকে আসলাম। এই স্টেশন থেকে মিনিট খানেক মতো হাঁটলেই আপনারা এই যে অটো স্ট্যান্ড দেখতে পাবেন, এই অটোগুলোই যাবে নিমপিট, আর ভাড়া পড়বে 15 টাকা করে। চলুন বসে পড়ি, এখানে অটোর লাইন থাকে। জয়নগর স্টেশন থেকে আমাদের এই যে উল্টো দিকে নামিয়ে দিল, এই দেখুন কতগুলো অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলোই আবার জয়নগর ফিরে যাবে। তা চলুন এই আশ্রমের ভিতরে যাওয়া যাক। নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রম, চলুন ভিতরটা যাওয়া যাক। কি সুন্দর ফুলের বাগান। এটা হলো নিমপিট রামকৃষ্ণ মিশনের মেন মন্দির। চলুন এখন আবার বেরিয়ে যাব কৈখালীর উদ্দেশ্যে। পৌঁছে গেলাম কৈখালী। অ্যাকচুয়ালি আপনারা এই কৈখালী সরাসরি আসতে পারবেন না জয়নগর থেকে। প্রথমে আপনাকে জামতলা আসতে হবে, জামতলা থেকে তারপরে এই অটো করেই এই কৈখালী পৌঁছাতে হবে। আর এদিকে তো পর্যটন আবাসন, যেটা রামকৃষ্ণ মিশন পরিচালনা করে। আর এই দিকটা রয়েছে খেয়াঘাট। চলুন এবার খেয়াঘাটের দিকে যাওয়া যাক। কৈখালীতে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন এরকম ম্যানগ্রোভ অরণ্য, যা আপনার সুন্দরবনের ফিলিংস দেবে। এই যে সামনে যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো আপনাদের রিজার্ভ করে যেতে পারেন। মানে এই বোটগুলো আপনাকে রিজার্ভ করে নিয়ে যাবে ঝড়খালি। এই দেখুন একটা এই যে ছোট বোট আসছে, এই ছোট বোটগুলো হচ্ছে 12 জন ক্যাপাসিটি আছে। এই ছোট বোট করেই আপনি চলে যেতে পারবেন ঝড়খালি। আর যদি বেশি হয়, মানে 35 জন হয়, তাহলে সেক্ষেত্রে এই যে বড় বোটগুলো আছে। রাস্তার ধার থেকে নেমে গেলাম নদীর ধারে, আর পাশেই রয়েছে এইরকম ম্যানগ্রোভ অরণ্য। একটা সুন্দরবন ফিলিংস দিচ্ছে। আর এই মাতলা নদীর মাতাল করা রূপ দেখুন, কি সুন্দর, অসাধারণ। এই দেখুন একটা বোট এই নদীর ধার দিয়ে যাচ্ছে। এইটা যাবে এক্স্যাক্টলি ওই খেয়াঘাট অবধি, যেখান থেকে বোটগুলো ছাড়ে। কি সুন্দর একটা দৃশ্য। অনেকেই এখানে এসছে, এই দেখুন বসে পিকনিক করছে। এবার চলুন এই যে কৈখালীর যে আশ্রমটা আছে, সেই আশ্রমটা ভিতরে যাওয়া যাক। এটা হলো কৈখালীতে অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের মন্দিরটা। আর এই মন্দিরটা ঠিক এই যে আমি সোজা যে রাস্তাটা দিয়ে আসলাম, এই সামান্য ওই মেন রাস্তা থেকে 1 মিনিট মতো হেঁটে আসলেই এই মন্দিরটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি পরিযায়ী পাখি দেখতে ভালোবাসেন, আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন চুপির চর। এটি পূর্বস্থলীর একটি বিখ্যাত স্থান, যা মূলত পরিযায়ী পাখি দেখা এবং মনোরম প্রকৃতির দৃশ্যের জন্য পরিচিতি লাভ করেছে। এটা মূলত গঙ্গার বুকে তৈরি হওয়া বালিচর, বিশেষত গঙ্গার একটি বাঁকানো হ্রদ। এবার বলে দিই কী করে পৌঁছাবেন। আপনারা হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেনে পৌঁছে যান পূর্বস্থলী স্টেশন। হাওড়া থেকে এই পূর্বস্থলী দূরত্ব 113 কিলোমিটার, আর লোকাল ট্রেনে 2.5 ঘন্টা মতো সময় নেবে। এবার পূর্বস্থলী স্টেশনের বাইরে এসে টোটো করে চলে যান চুপিঘাট। আর আপনারা যদি গাড়িতে যান সেক্ষেত্রে কলকাতা, ব্যান্ডেল, কালনা, পূর্বস্থলী হয়ে পৌঁছে যান চুপিঘাট। গাড়িতে মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লাগবে। আচ্ছা, চুপির চর কত করে ভাড়া? 20 টাকা করে ভাড়া। কতক্ষণ সময় লাগবে? এই মিনিট 10-15। 15 মিনিট। আর রিজার্ভে গেলে কত ভাড়া পড়বে? 100 টাকা, 5টা সিটের ভাড়া লাগবে। রিজার্ভে গেলে 100 টাকা। নৌকা কত করে ভাড়া? ঘন্টায় 200 টাকা করে।
এখানে কিন্তু আপনারা পরিযায়ী পাখি দেখতে পারবেন। এই পরিযায়ী পাখি দেখতে গেলে আপনাকে যেতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, কারণ এই সময়ে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এখানে আসে। এই সবগুলোই হলো পানকৌড়ি। এই যে চুপড়ি চরের পাশেই যে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারে এখন উঠবো। এছাড়া চুপিচরের চারপাশটা মনোরম পরিবেশ, যা আপনাকে মুগ্ধ করবে। এখানে আপনারা বোটিং করতে পারবেন, আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন। এখানে আশেপাশে প্রচুর দোকান পাবেন, চাইলে এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই রূপনারায়ণের এত সুন্দর রূপ, যা আপনাকে মুগ্ধ করবেই। এই বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটির বাড়ি। এই হাওড়া থেকে আপনারা পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, মেচাদা লোকাল, মেদিনীপুর লোকাল, এই সমস্ত ট্রেনেই কিন্তু আপনারা দেওলটি যেতে পারবেন। হাওড়া থেকে দেওলটির দূরত্ব 51 কিলোমিটার, আর এই লোকাল ট্রেনে সময় নেবে 1 ঘন্টা 15 মিনিট। মাঝখানে 17টা হল পড়বে, আর ভাড়া পড়বে 15 টাকা। চলে আসলাম দেওলটি। দেওলটিতে 4 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো সামনে যে ফুটব্রিজটা দেখা যাচ্ছে, এই ফুটব্রিজটা ক্রস করে ওই পারে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যে সামনে যে ব্রিজ দেখছেন NH-16, এই ব্রিজের তল দিয়ে আমি আসলাম। আসার পরেই এই সামনে দেখতে পারবেন এই যে সাইনবোর্ডটা দেখছেন, এই সাইনবোর্ডের সামনেই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলোই যাই। তা কত করে ভাড়া নেবে একটু জেনে নিই। আচ্ছা দাদা, এই শরৎচন্দ্রের বাড়ি অবধি কত করে ভাড়া নেন আপনারা? একজনের 20 টাকা। এটা হলো বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্রের নির্মিত কুটির এন্ট্রি গেট। এবার চলুন, এবার ভিতরে ঢোকা যাক। ঢুকেই কিন্তু বাদিকে পড়বে একটা শরৎচন্দ্রের একটা স্ট্যাচু আছে। বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে জাস্ট সামান্য রাস্তা হেঁটে গেলেই পেয়ে যাবেন এই রূপনারায়ণ নদীর পার। চলুন দেখাচ্ছি আপনাদের। এই নদীর পাড়গুলো এত সুন্দর লাগে না জায়গাটা। এই দেখুন একটা নৌকা এসে বেঁধে দিয়েছে, আর এই নদীটার রূপ দেখুন, রূপনারায়ণ নদীর রূপটা দেখুন কি সুন্দর। এখানে অনেকটা চওড়া নদী, ওই দূরে চর পড়েছে। নদীর ওপারে আছে কোলাঘাট, যেটা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। দারুণ জায়গা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আশা করছি, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, যারা খুব ঘুরতে ভালোবাসে, যারা এরকম প্রকৃতিকে ভালোবাসে।